প্রত্যেকটা সংকটে সমস্যাগ্রস্ত মানুষের জন্য এমন একটা ব্যবস্থা থাকা উচিত যে ব্যবস্থার মাধ্যমে মানুষের খাদ্য চিকিৎসার এই জায়গাগুলো খাবার পানির ব্যবস্থাগুলো পূরণ হয়। গণ অধিকার পরিষদের আমাদের যে কিচেন আমরা গণখাদ্য নামে এতদিন চালিয়েছি, এটা আমরা প্রায় 5 বছর আগে থেকে আমরা চালাই এবং করোনা সংকটের মধ্যে আমরা অনেক আগে বাংলাদেশি দুর্ভিক্ষের মধ্যে যেরকম লঙ্গরখানা খোলা হতো, তো আমাদের ওই আদলে আমরা গণখাদ্য কর্মসূচিটা করোনা সংকটের সময় থেকে করে আসছি। সেই অভিজ্ঞতা থেকে আমরা 2022-এ সিলেটে বন্যার সময় প্রায় 32,000 মানুষের জন্য রান্না করা খাবার আমরা বিতরণ করি এবং এখন আমরা এইবার ফেনীতে গিয়ে আমরা বেশ কয়েকদিন আমরা এই রান্না করা খাবারটা বিতরণ করেছি। তারপরে নোয়াখালীতে প্রায় 7টা পয়েন্টে, তাই না ভাই, 7টা পয়েন্টে আমরা এই খাদ্য কর্মসূচিটা করেছি এবং আমরা এখন অবস্থান করছি লক্ষ্মীপুরে। এই মুহূর্তে লক্ষ্মীপুরের অবস্থা সবচেয়ে শোচনীয়, আপনারা জানেন, এবং আমরা এই সময়টাতে চুজ করেছি যে শুকনা খাবার না দিয়ে সবার জন্য রান্না খাবারটা দেব। রান্না করা খাবারটা কতটা যে জটিল, আপনারা যারা বিয়ের আয়োজন করেন, মিলাদের আয়োজন করেন, 300 মানুষের 500 মানুষের আয়োজন করেন, তারা বোঝেন যে 300 মানুষের খাবার রান্না করতে আপনাদের সারা দিন চলে যায়, কতটা পেরেশানি হয়। সেইখানে আমরা একদিনে 10,000 12,000 মানুষের খাবার রান্না করছি। এটা আসলে অদ্ভুত একটা বিষয় যে আমরা কিভাবে করি। আসলে আমরা যারা স্বেচ্ছাসেবী কাজ করি তাদের আপনার হলো কিছু কৌশলগত বিষয় আছে, যে বিষয়গুলো আমরা সমন্বয় করে অভ্যস্ত হয়ে গেছি যে হিউজ পরিমাণ খাবার, এবং আমরা যদি সাপ্লাইটা পাইতাম যথাযথভাবে চাল সহ বিভিন্ন রসদ পাইতাম, তাহলে আমরা 10,000 না আরও বড় আকারের কিচেনটা বানাতে পারতাম। আমরা যে কিচেনটা সাজিয়েছি এই কিচেনটাতে আমরা নিয়মিতভাবে চাল দিয়ে, সবজি দিয়ে এবং মুরগি দিয়ে এক ধরনের ভুনা খিচুড়ি, নরম খিচুড়ি রান্না করতেছি, যাতে করে মানুষ সহজেই এই বানের মধ্যে খাবারটা খেতে পারে, শক্ত না নরমও না, এরকম একটা অবস্থা। আর আমাদের এই খাদ্য কর্মসূচি গণ অধিকার পরিষদের সেটার সবচেয়ে বড় সাপোর্টিভ হিসেবে এখানে ছিল আমাদের হ্যাপি বাংলাদেশ ফাউন্ডেশন, তাই না, হ্যাপি ফাউন্ডেশন। তো হ্যাপি ফাউন্ডেশন আমাদেরকে প্রাথমিকভাবে আমাদের কাজটা সহজ করে দিয়েছে। তাদের একটি ট্রাক আমাদেরকে প্রোভাইড করেছে, যার ফলে আমাদের ট্রাক ভাড়া প্রয়োজন হয়নি। এবং এক স্টার্টিং লেভেলে যখন আমরা শুরু করতে একটু ছিলাম, তখন প্রাথমিকভাবে 30 বস্তা চাল দিয়ে সাপোর্ট দিয়েছে আমাদেরকে। সামগ্রিকভাবে সব কিছু মিলেই সাপোর্ট দিচ্ছে। এখানে আমাদের সাথে আছেন আমাদের যুব অধিকার পরিষদের নেতৃবৃন্দ, আমাদের গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দ, এবং এখানে স্থানীয় যারা স্বেচ্ছাসেবক আছে, একবারে সোনার টুকরা সন্তানেরা লক্ষ্মীপুরের, যারা এই মুহূর্তে সাঁতার কেটে কেটে বিভিন্ন জায়গায় আমাদের এই কিচেনের খাবারগুলো দিয়ে আসছে। তাদেরকে অনেক ভালোবাসা। এবং আমি এই মুহূর্তে একটু অনুরোধ করব যে আমাদের সেই সকল ভাইদেরকে যারা খাবার বিতরণ করলো, আপনারা কোথায় কোথায় গিয়েছিলেন একটু যদি বলতেন। আপনি গিয়েছিলেন? জি। কোন এলাকায় গিয়েছিলেন? এখন আমরা গিয়েছিলাম, এটা কি জায়গা জানি বলে, দিগুলি। এখানে কতগুলো খাবার বিতরণ হলো? এগুলো আমরা দিগুলি গেছি 600 মানুষের খাবার নিয়ে। 600 মানুষ সবাই খাবার পেয়েছে? সবাই খাবার পেয়েছে ইনশাআল্লাহ। ওখানে যেতে সমস্যা হয়নি আপনাদের? মানে পানি এতটুক ছিল, কোমর পানি ছিল, সবাই গেছে। আপনারা গিয়েছেন? এর মধ্যে আমরা গেছি, গাড়ি নিতে পারিনি। গাড়ি নিতে পারেন নাই? জি না। ওনারা একটা বড় চাকার ট্রাক নিয়ে গিয়েছিল, সেখানে যেতে পারেনি। পরবর্তীতে কোমর পানিতে তারা গিয়ে বিভিন্ন এলাকাতে এইভাবে সকাল থেকে প্রায় গোটা 30 টিম আমাদের এখান থেকে খাবার নিয়ে গেছে। আমরা আসলে অনেক দিশাহারা হয়ে যাচ্ছিলাম, যে অনেক কষ্ট হচ্ছিল। দিশাহারা হইতাম না, কারণ হলো যদি চাপ না পাইতাম, যারা খাবার নিতে আসছে স্বেচ্ছাসেবকরা, তাদের সময়টা পার হয়ে যাচ্ছিলো, অনেক প্রেশার ক্রিয়েট করতেছিল, সে জায়গা থেকে খুব কষ্ট হচ্ছিল। কিন্তু আমরা মাথা ঠান্ডা রেখে পুরোটা সিস্টেমে কোনো ঝগড়া বিবাদ ছাড়া, এবং লক্ষ্মীপুরের মানুষকে অনেক ধন্যবাদ জানাই, তারা অনেক ধৈর্যশীল। আমরা অনেক জায়গায় আমাদের খাদ্য কর্মসূচি করতে গিয়েছি, এদিকে আসো একটু, খাদ্য কর্মসূচি করতে গিয়েছি, এবং সেটা করতে গিয়ে অনেক সময় বিবাদের সম্মুখীন হয়েছে, অনেক সময় বিশৃঙ্খলা হয়েছে। এটা লক্ষ্মীপুরে আমরা খুব লিমিটেড হয়েছে। এই মুহূর্তে আমাদের এই পুরা খাদ্য কর্মসূচি অনেক বেশি অক্লান্ত পরিশ্রম করছে আমাদের মুস্তাক আহমেদ শিশির ভাই আপনার একই সাথে গণ অধিকার পরিষদে ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব, আবার হ্যাপি ফাউন্ডেশন সেটারও নিয়ন্ত্রণ করছেন, এবং তারা একসাথে সবাই অনেক সুন্দর কাজ করেন। এর আগে গরুর মাংস যখন অনেক দাম ছিল, তখন কত করে টাকা দিয়েছিলেন আপনারা? 600 টাকা করে দিয়েছিল, এবং অনেক গরু জবাই করেছিলেন। তো আমরা ভাইয়ের সাথে কথা বলবো। ভাই, এই ত্রাণ কার্যক্রম বিষয়ে একটু বলবেন। অনেক বড় একটা বিস্ফোরণের মতো মনে হয়, আর সেই বিস্ফোরণের জন্য তারেক ভাই একটা অন্যরকম একটা সুযোগ। আমরা মনে করি যে আমাদেরকে অনেক বড় একটা সুযোগ করে দিয়েছেন, যে তারেক ভাইয়ের এই মহৎ কাজে যুক্ত হওয়ার জন্য। এবং আমরা এবং আমাদের টিম, মোট কথা আমরা সকলে মিলে চেষ্টা করতেছি
এবারে আমরা শুরুটা করছিলাম হচ্ছে কুমিল্লা থেকে কুমিল্লা, নোয়াখালী, ফেনী। ফেনীতে গিয়ে হচ্ছে আমরা ফেনীর পরে আবার হচ্ছে আমরা নোয়াখালী আসি, এবং নোয়াখালীতে আমরা যখন দেখলাম যে সবাই সব দিক থেকে হচ্ছে কাজ করতেছে। আর সবচেয়ে বড় কথা একটা জিনিস খেয়াল করবেন যে তারেক ভাই আসলে কোন জায়গায় কি কাজ করতেছে এটা বড় কথা না, প্রত্যেকটা জায়গা দিয়ে একটা মেসেজ দিয়ে যাচ্ছে। এবং আমরা যখন আসছি এই লক্ষ্মীপুরের দিকে, তখন অনেকে বলতেছিল এখানে ত্রাণ আসে নাই। আমি কিন্তু গতকালকেও ভিজিট করছি, আজকেও বাজার করার সময় ভিজিট করে প্রচুর পরিমাণ হচ্ছে গাড়ি যাচ্ছে, এবং অনেকেই বলতেছিল তারেক ভাইয়ের দিকে কাজ করতেছে। তো এই যে মেসেজটা, এবং সবাই জানতেছে যে লক্ষ্মীপুরে এখন পানি যখন ওদিক থেকে নামতেছে, লক্ষ্মীপুরের দিকে কিন্তু এটা জমা হচ্ছে, এবং এদিকে কিন্তু এখনও পানির স্রোত। যেমন হচ্ছে ভাইরা আজকে গেল দিঘলিয়াতে পানির স্রোত ছিল, ওখানে দিঘলি, তারপরে মান্দারি, লাহারহাট, লাহারখা, এই দিকটা হচ্ছে পানি নামতেছে। তো এই দিকে আমরা চিন্তা করি যে সবাই মিলে একটা বড় পরিসরে কাজ করা যায় কিনা। সেখানে হচ্ছে আমরা প্রথম 1200 দিয়ে শুরু করি, 1200 থেকে হচ্ছে তো সেটা 5000-এ যায়, 5000 থেকে হচ্ছে 7000। এখন আমরা আলহামদুলিল্লাহ আমাদের যে বড় কিচেনে আমরা কাজ করতেছি, তো ইনশাল্লাহ আমরা 10,000 লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতেছি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং নোয়াখালী বিশেষ করে লক্ষ্মীপুরবাসীর প্রতি আমরা আন্তরিকভাবে আসলে কৃতজ্ঞতা যে তারা আমাদেরকে যেই সাপোর্টটা দিচ্ছেন, এবং স্থানীয় নেতৃবৃন্দ, যুব সমাজ, এবং বিশেষ করে যেই ভলান্টিয়ার ভাইরা, এবং আমাদের ফয়সাল রকি, তার বাসার উঠানে আমাদেরকে বাসার উঠান, স্কুল, বিদ্যালয় এবং থাকার ব্যবস্থা করে দেওয়াতে আমরা এই কাজটা আরও সহজ হয়ে গেছে। তো ঠিক আছে, ধন্যবাদ। আমরাও চেষ্টা করছি প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় পৌঁছানোর। যেমন আমরা প্রথম দিন চৌমোহনী যেখানে গেলাম, শরীফপুর এবং কৃষ্ণপুর, ওইখানে জানলাম যে এখানে কেউ যায়নি। ইভেন নৌকা নিয়ে 2.5 ঘন্টা যেতে হয় সেই ত্রাণ কার্যক্রম যেখানে পরিচালনা করবো সেইখানে। এবং সেখানে আরও বেশি ভয়ঙ্কর তথ্য হচ্ছে, ওইখানকার ইউনো মহোদয় আমাদেরকে বলেছেন যে আপনারা ত্রাণ কার্যক্রম করবেন, সন্ধ্যার আগে যেন ফিরে আসতে পারেন। যখন আমরা জানতে চাইলাম যে সন্ধ্যার আগে কেন ফিরে আসতে হবে, এমন মেসেজটা কেন, তখন উনি আমাদেরকে জানালেন এখানে ডাকাতের প্রকোপ বেড়েছে। তো আমরা যেহেতু সামাজিক সচেতনতা নিয়ে কাজ করি, আপনারা প্রত্যেকটা জায়গা থেকে এইটুকু একটু বিবেচনা করে প্রচার করুন যে যখন একটা বাড়িতে ঘর পুড়ে যায়, আপনারা দয়া করে সেখানে আলো পুড়িয়ে খাবেন না। যেই জায়গায় একজন মানুষ তার ঘরটাকে ফেলে রেখে এক জায়গায় আশ্রয় নিয়েছে, সেইখানে ডাকাতের বিষয়, সেই জিনিসগুলি খুবই ভয়াবহ। আমরা সামাজিকভাবে এই বার্তাগুলি সবাইকে পৌঁছে দেব, আমরা যেন মানুষের পাশে থাকতে পারি। যদি মানুষের পাশে থাকতে নাই পারি, তবে যেন মানুষের কোনো ক্ষতি আমাদের দ্বারা না হয়, সেইটা আমরা নিশ্চিত করব। এবং আমাদের গণ অধিকার পরিষদের তারেক ভাই, উনি তো সারা দেশব্যাপী কাজ করে যাচ্ছেন, এবং এক কথায় বলতে গেলে ওয়ান ম্যান আর্মি। উনি দিন, আমার মনে রাতে 1 ঘন্টা ঘুমায়, 1 ঘন্টা ঘুমায় কিনা সন্দেহ আছে, মাঝে মাঝে বাসে বসে বসে ঘুমায়। তারপরেও তার কার্যক্রমগুলি সর্বস্তরিকভাবে চলতেছে। আপনাদের দোয়া এবং সহযোগিতা চাই, যেন গণ অধিকার পরিষদ, হ্যাপি বাংলাদেশ সুন্দরভাবে আগামীর যাত্রা পরিচালনা করতে পারে, এবং সুন্দর বাংলাদেশ বিনির্মাণে নিজেদের গুরুত্ব রাখতে পারে, এবং হ্যাপি বাংলাদেশ কাজ করে ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি বাংলাদেশ গড়ার। বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে আমি সবাইকে ধন্যবাদ জানাই। এখানে বিভিন্ন প্রতিষ্ঠান আসলে আমরা একসাথে কাজ করেছি। যেসব জায়গা খুব দুর্গম, যেসব জায়গায় আসলে মানুষ সাধারণত যেতে পারছিল না, সেসব জায়গায় আমরা যাওয়ার চেষ্টা করেছি, এবং এটা একটা জাতীয় দুর্যোগ। এই দুর্যোগে আমরা সবাই মিলে চেষ্টা করেছি যাতে মানুষের পাশে থাকতে পারি। যারা এই কয়দিন আমাদেরকে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাই। আমরা সবাই মিলে একটা স্বাধীনতা যে আমরা অর্জন করেছি, এবং স্বাধীনতার পরপরই একটা জাতীয় দুর্যোগে যেভাবে আমরা সবাই একসাথে হয়ে মোকাবেলা করেছি, সবাইকে এই আহ্বানই রাখবো, আমরা ভবিষ্যতেও আমরা একসাথে আমাদের দেশটা সুন্দরভাবে কথা বলি। জাতীয় দুর্যোগ বলতে আমাদের উপর চাপিয়ে দেওয়া জাতীয় দুর্যোগ, পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত আমাদেরকে সুকৌশলে জাতীয় দুর্যোগের দিকে ঠেলে দিয়েছে। গণ অধিকার পরিষদ দীর্ঘ সময় যাবৎ রাজপথে লড়াই সংগ্রাম করে আসছে, পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী, সামনে এই কাজ আমাদের যেন না করতে হয়, সেই পরিকল্পনা এবং কাজ আমরা অতি শীঘ্রই হাতে নেব। পার্শ্ববর্তী রাষ্ট্রকে বুঝিয়ে দিতে চাই, আমরা আপনাদের চাপিয়ে দেওয়া জাতীয় দুর্যোগে আর পড়ব না।
আপনাদের সাথে কিভাবে আমাদের অধিকার বন্টন করতে হয় সেটা আমরা শিখেছি, আমরা জানি। বলছিলেন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, আমরা দেখছেন আপনারা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে যে গেঞ্জিটা, নদীর উপর আগ্রাসন, সীমান্তে নাগরিক হত্যা, রাজনীতি হস্তক্ষেপ, এই বিষয়গুলো নিয়ে আমরা দীর্ঘদিন ধরে ভারতীয় পণ্য বর্জন করছি এবং এই বন্যার মধ্যে আমরা যত জায়গায় ত্রাণ দিয়েছি সবাইকে একটা মেসেজ দিয়েছি যে আমরা ভারতীয় পণ্য ব্যবহার করব না, কারণ এই বন্যাটাও ভারতের সৃষ্ট একটা বন্যা। তারা আমাদের দেশের প্রতি ষড়যন্ত্রমূলকভাবে, এটা আপনার জাতিসংঘের বক্তব্য আপনারা শুনেছেন, দেখেছেন যে তারাও স্টেটমেন্ট দিয়েছে ভারত দ্বারা সৃষ্ট এই বন্যা। তো আমরা প্রস্তুতি নিচ্ছি, শুধুমাত্র এই ত্রাণ কার্যক্রমের মধ্যেই সীমাবদ্ধ না, এত সহজে আমরা ছেড়ে দেব না। আমরা দেশের সকল নাগরিক মিলে একসঙ্গে এটা ব্যবস্থাপনার মাধ্যমে এটাকে মিনিমাইজ করার চেষ্টা করলাম। আল্লাহ জানে আমরা কতটুকু চেষ্টা করেছি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন। আর সবশেষে ধন্যবাদ জানাই এই অঞ্চলের জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ, তারা আমাদেরকে বিভিন্নভাবে মানসিক সাপোর্ট দিয়েছেন, টেকনিক্যাল সাপোর্ট দিয়েছেন, লোকবল দিয়ে সাপোর্ট দিয়েছেন। ধন্যবাদ জানাই জামাত ইসলামের ভাইদেরকে, ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশের ভাইদেরকে এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, তারাও আমাদেরকে হেল্প করেছেন এবং গণ অধিকার পরিষদের দায়িত্বশীল তারা আমাদের এই এলাকায় আছেন, তারাও আমাদেরকে হেল্প করেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের গণ অধিকার পরিষদের যে কিচেন, সেই কিচেন বিষয়ে বার্তা শেষ করছি। আসসালাম।